আসসালামু আলাইকুম। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও আলোকিত। প্রিয় দর্শক, শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক বেগম রোকেয়া আনোয়ার, বিভাগীয় প্রধান, গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। স্বাগত আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকেও স্বাগত। জি। শুরুতে আমরা জানতে চাই, গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি বিশেষজ্ঞ হিসেবে স্তন ক্যান্সারের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কি? আসলে স্তন ক্যান্সার এটা তো নারীদেরই ক্যান্সার। তো একজন নারী তো প্রথমে আসলে নারী চিকিৎসকের কাছেই আসেন। যখন আমাদের কাছে প্রথমেই আসেন তখন আমরা খুব ভাবি যে একজন সুস্থ নারীকে কিভাবে তার ভবিষ্যৎ জীবনে আরও সুস্থ রাখা যায়। জি। তো এর মধ্যে দেখা গিয়েছে যে জরায়ুমুখের ক্যান্সারের পাশাপাশি স্তন ক্যান্সার, এই দুটো ক্যান্সার যখন যুক্ত হয় তখন দেখা যায় যে নারীদের ক্যান্সারের 50 থেকে 60% জুড়েই স্তন ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সার। জি। তো একজন গাইনোকোলজিস্ট হিসাবে যখন রোগী আমাদের কাছে আসেন তখন আমাদের একটা দায়িত্ব হয়ে পড়ে আসলে যেই রোগীর সাথে আমি কথা বলছি সে কি আসলে কতটা সুস্থ আছে। কারণ আমরা যখন ডাক্তারের কাছে আসি কিছুটা অসুস্থ হয়ে আসি, কখনোই কিন্তু কোনো নারী এটুকু মনে করে না যে আমি সুস্থ আছি, আমি আমাকে একটু দেখিয়ে আসি, চেক করে আসি। হেলথ চেকআপ যেটা আমরা বলি। হ্যাঁ, এই জি। জিনিসটা ওদের মাথার মধ্যেই আসে না। হয়তো কোনো একটা সামান্য কারণে আসে। কিন্তু আমি কি করি, যে যেভাবেই আসে আমি ওর সাথে গল্প শুরু করে দিই। গল্প শুরু করে ওই গরুর রচনার মতো লাস্ট পর্যন্ত ওই যে স্তন এবং জরায়ুর মুখের কাছে চলে যাই। কারণ ভাইটাল এই 2টা জিনিস যদি পরীক্ষা না করে, এই পরীক্ষাটা কিন্তু সুস্থ নারীর জন্য, এটা কিন্তু অসুস্থ নারীর জন্য না। এই দুটো পরীক্ষা করলে অন্তত আমি জানি যে দুটো পরীক্ষার রিপোর্ট যদি ভালো আসে সে 50% ক্ষেত্রেই জরায়ুমুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সারে আক্রান্ত হবে না। তার জীবনের 50 থেকে 60% ক্যান্সার চলেই গেল, ভালো হয়ে গেল। তো এই জন্য যদিও আমি গাইনোকোলজিস্ট, স্তন ক্যান্সার এটা একটা স্পেশাল ইউনিট আছে, ব্রেস্ট ইউনিট, তারা ডিল করছে, কিন্তু শনাক্তকরণের কাজটা আমি সবসময় এই গল্প করে কথা বলে জেনে নিই যে আসলে রোগীর স্তনের কোনো প্রবলেম আছে কিনা। আর যদি প্রবলেম থাকেও ওটা তাহলে খুব আর্লি, মানে খুব তাড়াতাড়ি শনাক্তকরণ করলে চিকিৎসা সহজ হয়। জি। নারীদের জন্য ব্রেস্ট ক্যান্সার কতটা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে আমাদের বাংলাদেশে যদি আমরা চিন্তা করি? আসলে বাংলাদেশের প্রেক্ষিত কি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বাড়ির আশেপাশে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট নেই? অবশ্যই আছে, আমার ফ্যামিলির ভিতরেই আছে। হ্যাঁ, প্রতিটা পরিবারে, প্রতিটা গ্রামে, প্রতিটা জেলায় আমাদের যে ক্যান্সার রেজিস্ট্রি সেখানে আছে। সব জেলার রোগীরাই কম বেশি আক্রান্ত স্তন ক্যান্সারে। এটা আসলে মাঝে মধ্যে আমার মনে হয় কি মহামারীর মতো। এখন কিন্তু জরায়ুমুখের ক্যান্সার বেশি না, বর্তমানে ব্রেস্ট ক্যান্সারের হার অনেক বেশি, এবং এটাই তো বোধহয় আমাদের বাংলাদেশে এখন সবথেকে গত বেশি বোধহয় 2020 সালে সবচেয়ে বেশি ছিল আমাদের লাস্ট পরিসংখ্যানে। নাম্বার 1 ক্যান্সার, হ্যাঁ, নাম্বার 1 ক্যান্সার ছিল ফিমেল, সেটা প্রথম 10টা ক্যান্সারের মধ্যে প্রথমেই ছিল স্তন ক্যান্সার। সেটা ধরুন যদি 26 থেকে 28% হয়, তার নিচে জরায়ুর মুখের ক্যান্সার সেটা 16। বেশ জরায়ুর মুখের ক্যান্সার এখন প্রতিরোধ হয়ে যাচ্ছে কিছুটা, এবং টিকাও তো এটা অলরেডি চলে এসেছে। সে কারণে আমরা কিছুটা নিরাপদ বোধ করছি। কিন্তু স্তন ক্যান্সারের ব্যাপারটা হলো পুরা সচেতনার উপর নির্ভরশীল। সেই জন্য এই রোগটি প্রতিরোধ করার জন্য আমরা প্রতিনিয়ত যারা গাইনোকোলজিস্ট বা যারা সার্জিক্যাল অনকোলজিস্ট আছেন সবাই মিলে আমরা সব দেশে, বিশ্বের সকল দেশেই আমরা চেষ্টা করছি প্রতিরোধ করার জন্য। আসলে গাইনোকোলজিক্যাল ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের মধ্যে কোনো মিল বা যোগসূত্র আছে কিনা? প্রথম যোগসূত্র এটা নারীদের ক্যান্সার। তারপর দ্বিতীয় হলো আগে যেটা আমরা ভাবতে পারতাম না সেটা এখন কিছু জেনেটিক কারণ, মানে জিনগত কারণে, পারিবারিক কারণে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। সেই ব্রেস্ট ক্যান্সারের রোগীদের সাথে সাথে ডিম্বাশয়ের ক্যান্সারও হচ্ছে।
দেখা যাচ্ছে যারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ভবিষ্যতে তারা ডিম্বাশয়ের ক্যান্সার কিংবা জরায়ুর ভেতরের ক্যান্সার, যেটাকে আমরা জি। জরায়ুর মুখ না এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলি, সেই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তো সেই জন্য ব্রেস্ট ক্যান্সারের সাথে মহিলাদের অন্যান্য যোনিপথের যেসব ক্যান্সার জি বা জরায়ুর ক্যান্সার সব খুবই ভালো একটা সম্পর্ক আছে। জি যদিও আমরা পার্সেন্টেজ হিসাবে যদি মনে করি এটা 20 থেকে 40 ভাগ, কিন্তু আমার কাছে মনে হয় এই 20 থেকে 40 ভাগ অনেক বড় যদি আমরা প্রতিরোধ করতে পারি। জি। আজকের দিনে কেন ব্রেস্ট ক্যান্সার সচেতনতা এত গুরুত্বপূর্ণ? আজকের দিনে এটা এত গুরুত্বপূর্ণ এই কারণে, এই রোগটি কিন্তু প্রতিরোধ করা যায়। রোগ হবার আগে থেকে আমি যদি সচেতন থাকি, রোগটি প্রতিরোধ করা যায়। এতে একজন নারী নিজে সুস্থ থাকে, তার পরিবার সুস্থ থাকে, তার সোসাইটি সমাজ সুস্থ থাকে। এবং আমাদের বাংলাদেশ একটা লো রিসোর্স কান্ট্রি, জি তাই না? এখানে সরকারের যদি রিসোর্স আমি একটা ব্রেস্ট ক্যান্সারের রোগীর বাঁচিয়ে দিতে পারি, সেই রেডিয়েশন কিংবা সেই চিকিৎসা সরকার কিন্তু অন্য রোগীকে দিতে পারে। জি আমার দরকার প্রতিরোধ। আমি নারীদের যদি প্রতিরোধে এগিয়ে আসি, জি তাহলে নারীরা যদি সুস্থ থাকে, সুস্থ পরিবার হবে, সুস্থ সমাজ হবে। আর অন্যদিকে সেই যে ব্যয়টা, সেই ব্যয় আমি অন্য রোগীর কাছে দিতে পারি। যেমন লাং ক্যান্সার, আমরা হুম। খুব যদি চেষ্টাও করি প্রতিরোধ করা যায় না। অথচ এই লাং ক্যান্সারের রোগীর কিমোথেরাপি, রেডিওথেরাপি প্রচুর প্রয়োজন। তো জি। এই যে আমি ডাইভারশনটা, এই পোষানো পেশেন্ট যদি আমাদের সুস্থ থাকে, তাহলে তাদের চিকিৎসার যেই অংশটুকু মানে সেই অংশ আমি অল্টারনেটিভলি আমরা অন্য অন্যদেরকে দিতে ডিজিজে পারবো। আমরা এই কম্পেনসেটটা করতে করতে পারি মানে যাদের গভর্নমেন্টের প্রয়োজন, থেকেও এটা করা নিড সম্ভব। বেসড আর কি। জি যার যত প্রয়োজন। জি লাং ক্যান্সারের রোগী ধরেন আপনি প্রতিরোধই করতে পারবেন না, জি। আসলো পেশেন্ট থাকলো, তারপর সে মৃত্যুবরণ করলো, জি। এইটুকুই। বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের হার আমরা যদি এই মুহূর্তে চিন্তা করি কিরকম, মানে ইন জেনারেল? একটু এক এক বছর এক এক রকম, তার হুম। মধ্যে এটা আসলে বেশিরভাগই 25 থেকে 27 ভাগ এরকমই চলছে। আচ্ছা এটা কিন্তু অনেক, আপনি পার্সেন্টেজ হিসাবে যদি চিন্তা করেন কম না, মনে ইটস হবে, হিউজ। বাট আমার যদি 20 কোটি নারীর মধ্যে 10 কোটি নারী যদি মহিলা হয়, 20 কোটি হুম হুম পুরুষ মহিলার মধ্যে, জি। সেই 10 কোটির মধ্যে হিসাব করলে অনেক অনেক। অনেক এই সংখ্যাটা। জি আমরা যেহেতু অনেক হাইলি পপুলেটেড একটা কান্ট্রি, জি সেই কারণে আমাদের এই সংখ্যাটা পার্সেন্টেজে হিসাব না করে হাজারে হাজারে হয়ে গেল এখন। জি। প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সারের সবচেয়ে সাধারণ সংকেতগুলা বা সিমটমগুলা কিরকম? সবসময় যে একেবারে টিপিক্যাল সিমটম বা লক্ষণ নিয়ে আসে তা কিন্তু না। জি তো কিছু সময় যেটা বললাম যে একটা চাকা অনুভূতি হবে, জি যে বললো যে আমার আলুর মতো ছোট একটা চাকা জি নড়াচড়া করছে, অনেকদিন থেকে দেখছি। আবার অনেক সময় দেখা যায় যে যে নিপলটা থাকে, জি। নিপল রিট্রাকশন বলি, জি টান খেয়ে নিপলটা ভিতরে চলে যায়। জি সে হয়তো বললো যে না ব্যথা হচ্ছে না, কিন্তু আমার জি স্তনের যে বোটাটা ভিতরে ঢুকে গিয়েছে। আবার বোটা থেকে কষ যেতে পারে, রক্ত যেতে পারে, সেটা অনেক সময় লক্ষণ, কিন্তু জি। অনেক সময় দেরি করে আসে এগুলি। জি প্রাথমিক অবস্থায় বেশিরভাগ রোগী দেখা যায় যে একটা চাকা নিয়ে আমাদের কাছে আসে, অথবা ইনসিডেন্টালি ব্যথা নিয়ে বলছে, আমি তখন হয়তো রোগী পর্যবেক্ষণ করার পরে দেখলাম যে না ওখানে ছোট একটা চাকাও আছে। জি তো বেশিরভাগ ক্ষেত্রে ওরা কোনো কিছু নিঃসরণ হয় কিনা, হুম হুম সেখানে পুষ যেতে পারে, রক্ত যেতে পারে, জি তারপরে দুধের মতো সাদা পানি যেতে পারে। আর অনেক সময় চাকার সাথে পুরো স্তনটা শক্ত হয়ে যায় পুরাটা, জি সেটাও আর একটা লক্ষণ। জি। রোগীরা সাধারণত কোন পর্যায়ে এসে, আপনি তো অ্যাজ এ গাইনোকোলজিস্ট, কোন পর্যায়ে এসে রোগীরা আপনাদের কাছে আসে বা শরণাপন্ন হন? এটা আসলে আমাদের সাউথ এশিয়ান রিজিয়নের জন্য একটা দুর্ভাগ্য আর কি। এই কন্টিনেন্টে যে পেশেন্টরা, তারা দুর্ভাগ্যবশত স্টেজ 3-4-এই আসে বেশিরভাগ সময়। যখন অ্যাসিম্পটোমেটিক থাকে, লক্ষণহীন থাকে, জি সেটাকে আমরা আর্লি ক্যান্সার বলি। জি সেই লক্ষণহীন সময়ে বেশিরভাগ রোগীই আসেন না। তবে একটা বিরাট একটা বিপ্লব ঘটে যাচ্ছে, জি যেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। জি এখন গ্রামে গঞ্জে সব জায়গায় আল্ট্রাসোনোগ্রাম আছে, এবং কিছু কিছু জায়গায় বেশ দক্ষ সোনোলজিস্টও আছেন। জি তারা ব্রেস্টে যখন আল্ট্রাসোনোগ্রাম করেন, রোগ অনেক ক্ষেত্রেই আগে শনাক্ত করা সম্ভব। জি আমরা যখন কোনো রোগী ব্যথা নিয়েও আসি, ইভেন শুধু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য তাকে অনেক সময় বলি যে ঠিক আছে তুমি আল্ট্রাসোনোগ্রাম করে আসো। তো দেখা যায় যে প্রাথমিকভাবে আল্ট্রাসোনোগ্রাম করলে যেই লাম্প আমার হাতে হয়তো আসতো না, খুবই ছোট জি গুঁড়ো, চালের গুঁড়ির মতো, জি। দানার মতো ছোট দানাদার, হয়তো হাতে আসতে পারতো না, সেটা সোনোলজিস্ট শনাক্ত করতে পারে। জি তো এটা একটা যে শনাক্তকরণের জন্য যদিও ওরা অনেক লেটে আসে, কিন্তু কিছু কিছু গ্রুপ আছে তারা খুব
সচেতন থাকে, জি, আলট্রাসোনোগ্রাম করে অন্তত ডায়াগনোসিসটা আগে হতে পারে আর কি। জি, এটাতে ক্ষতি তো নাই, জি। আলট্রাসোনোগ্রামের কোনো সাইড সাইড ইফেক্ট ইফেক্ট নাই। নেই। না, জি। সেটাই। এটাও একটা তথ্য আমরা হ্যাঁ, জানলাম হ্যাঁ, যে আল্ট্রাসোনোগ্রাফির কোনো সাইড সাইড ইফেক্ট ইফেক্ট নেই। নাই, জি। অ্যাটলিস্ট ক্ষতি করবে না। নারীরা ঘরে বসে কিভাবে সহজ কিছু সেলফ চেক বা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আমরা যেটাকে বলি সেটা করতে পারি? সেটাই, এটা আমি মনে করি কি, একজন নারীর জন্য এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দিনের। আচ্ছা। ঠিক আছে? জি। এবং ঘরে বসেই তারা জানবে তারা কিভাবে করবে। হুম, তো এটার জন্য আমরা সাধারণত ২ ভাগে ভাগ করি। যে মেনোপজ হওয়ার পরে মাসিক বন্ধ হওয়ার পর একরকম, আর যার মাসিক আছে তার একরকম। তো আচ্ছা। আমরা বলি কি, আপনার যখন মাসিক হবে, আপনি মাসিকের ওই সপ্তাহটাকে পছন্দ করে নিবেন। যখন আপনি গোসল করেন, গোসল করার সময় তো কাপড়-চোপড় আমরা সাধারণত জি, শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকি, জি, স্ট্যান্ডিং অবস্থায় থাকি। জি, কাপড়-চোপড় কম থাকে, জি, কোনো ব্যারিয়ার নেই। জি, সেখানে আপনার আমি যদি ডান স্তন দেখতে চাই, আমার জি, তাহলে বাম হাত দিয়ে দেখব। জি। আস্তে, আস্তে দেখতে থাকবো। এতে তখন যেহেতু কাপড় থাকে না, প্লাস শাওয়ার একটু পিচ্ছিল জায়গা, আমরা বলি যে আপনি সর্পিল আকারে হুম, হুম। একটু সার্কুলার ওয়েতে দেখতে, দেখতে, জি। দেখতে, দেখতে এদিকে যাবেন, বগলের নিচে গিয়ে শেষ করবেন এই জায়গাটা। আবার অন্য হাতে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ জি, দেখতে, দেখতে যাবে। এই পদ্ধতিতে প্রতি মাসে যদি প্রতি মাসিকের সময় সে দেখতে থাকে, ধারণা করা হয় মিস হওয়ার কথা না। জি। এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে শুধু ঘরে বসে নিজে যদি এইভাবে পরীক্ষা এই করে, চেকআপটা নিজে হ্যাঁ, নিজেই যদি আমরা করতে পারি। প্রতি মাসে করে, জি, তার হাতে যদি কোনো চাকা লাগে, সে অতি দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে আল্ট্রাসোনোগ্রাম বা পরবর্তীতে যা, যা লাগে করে, সে কিন্তু শনাক্তকরণটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। জি, এটা কিন্তু বেশিরভাগ সময় আমরা যে মনে করি ক্যান্সার হয়, ক্যান্সার কিন্তু না। বেনাইন কেওজও হতে পারে। জি, নরমাল লাম্প হতে পারে। জি, এটা ফেলে দিলে রোগী ভালো থাকে। জি, সবসময় কিন্তু ক্যান্সার হয় না আসলে। জি, বেনাইনে বেশি আসে। জি। ব্রেস্ট ক্যান্সার শনাক্তের জন্য বর্তমানে সবচেয়ে কার্যকর ডায়াগনোসিস কোনটি? কার্যকর ডায়াগনোসিস যেটা রোগ নির্ণয় পদ্ধতি। জি। রোগ নির্ণয় পদ্ধতির মধ্যে আমরা ২ টা পদ্ধতিকে খুব বেশি ভালোভাবে নিই। যেটা হলো আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য অলরেডি ব্রেস্ট আপনি বলেছেন বলে যেটি। ফেলেছি। জি, এরপরে হলো ম্যামোগ্রাম। জি। খুবই ইম্পোর্টেন্ট যে একজন নারী যখন তার ৩০ বছর পার হয়ে যায়, হুম, হুম। 35 এ অ্যাটেইন করে, জি, আমরা তখন সবাইকে বলি যে আপনি ভালো থাকলেও একটা ম্যামোগ্রাম করবেন। সুস্থ জি। নারী হলেও ম্যামোগ্রামটা করে নেবেন। হুম, যদিও হুম। কিছুটা রেডিয়েশনের আম ঝুঁকি আছে, তারপরেও উনি যদি মনে করেন যে উনি ম্যামোগ্রাম করবেন না, আল্ট্রাসোনোগ্রাম করবেন, সেটাও করতে পারেন। কিন্তু যখন একটা চাকা হয়ে যায়, জি, তখন আসলে ম্যামোগ্রাম করে নেয়াই যুক্তিযুক্ত আরকি। জি। আর অন্য পদ্ধতি যেটা আছে, একটা সবাই কিন্তু আজকাল এত সচেতন, বলবে কি, আসছি আপনি আমাকে পেট সিটি দিচ্ছেন না কেন? হুম, হুম। হোল বডি স্ক্যান। জি, হোল বডি স্ক্যান করলে যেকোনো জায়গার যেকোনো ক্যান্সার অনেক আগেই শনাক্ত হয়। তো রোগীরা কি করে, দেশে বিদেশে যেতে, যেতে এই পরীক্ষাটির নাম জেনে যায়। তবে আমরা ইনিশিয়ালি পেট সিটি করি না। কখনো রোগীর যদি স্তনের ক্যান্সার হয়ে যায়, চিকিৎসা হয়ে যায়, নতুন করে আবার সেই জায়গায় কোষ হচ্ছে কিনা, হুম, ক্যান্সার হুম। তৈরি হচ্ছে কিনা, রেকারেন্স কেসে, তখন আমরা পেট সিটির ইউজটা বেশি করি। পেট সিটি স্ক্যান এটা বাংলাদেশে আমাদের অ্যাভেইলেবিলিটি কিরকম? একটু দাম বেশি কিন্তু অ্যাভেইলেবল। আপনি হয়তো জেনে থাকবেন, বাংলাদেশ সরকারের নিউক্লিয়ার মেডিসিন, জি, যেটা আমরা বলি ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন, জি, ইনমাস। অনেকগুলি ইনমাস আছে যেখানে এ পেট সিটি করা হয়। বর্তমানে ৩৩,০০০ থেকে ৩৫,০০০ টাকা দামে, যেটা কর্পোরেট হসপিটালের চেয়ে 50% কমে। কর্পোরেট আচ্ছা। হসপিটাল এখন ৭০,০০০ নিচ্ছে, বা ৮০,০০০ আরো। হুম, হুম। আমাদের সরকার এটা ৩৩ থেকে ৩৫,০০০ টাকায় মানে সরকারি অলমোস্ট নিয়মে, আমরা হিসাব করলে অর্ধেক দামে অর্ধেক পাচ্ছি। দামে। এটা হুম, হুম। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আছে। জি, মহাখালী ক্যান্সার হাসপাতালের পাশে মহাখালী ইনমাস, জি, তারপরে সোহরাওয়ার্দী হাসপাতালে আছে। সব মেডিকেল কলেজে অ্যাভেইলেবল, জি। বেশিরভাগ মেডিকেল কলেজে। আপনি কাজ করছেন আমরা জানি যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট যেটা আমাদের মহাখালী, ঢাকা। আপনি আমরা রেকর্ডিং এর আগে একটু কথা বলছিলাম। বলছিলেন যে ৳১০ ১১০ আ এরকম একটা কথা বলছিলেন। এইটা একটু আমরা শুনবো গল্পটা। আসলে এটা একটা বিশাল ব্যাপার। যেটা হলো কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৫ সাল থেকে অ্যা জ জরায়ুর মুখের ক্যান্সার আর স্তন ক্যান্সারের জি। একটা প্রকল্প তৈরি করে। সেই প্রকল্প শনাক্তকরণ প্রকল্প। হুম, হুম। তো এই প্রকল্প করার পরে বাংলাদেশ সরকারের যতগুলি মেডিকেল কলেজ আছে, হুম। সব মেডিকেল কলেজে ওই যে ভায়া পরীক্ষার মাধ্যমে জি। জরায়ুমুখের ক্যান্সার নির্ণয় করা হয়। একই সাথে একই সিটিং এ তখন ব্রেস্ট স্তন ক্যান্সার। ক্যান্সারের জি, চিকিৎসাটা আমরা দিই। মানে শনাক্তকরণটা করে থাকি। জি, সেটা আমাদের নার্সেসরা করেন।
আমাদের সিস্টার যারা আছেন, নার্স জি। সিস্টার, ওনারা করেন। তবে এই করার জন্য আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমাদের একটা রুম আছে, 110 110 নাম্বার রুম। জি। তো আমরা বলি কি 10 টাকা 110। আচ্ছা। কেউ যদি জাস্ট 10 টাকার একটা টিকিট করে ফেলে, সে এখানে এসে হেলথ এডুকেশন পাবে, হুম, হুম। কাউন্সিলিং পাবে, সেখানে জ্বরের মুখের ক্যান্সার শনাক্তকরণের যে প্যাপ টেস্ট, জি। ভিআইএ টেস্ট, তারপর 2000 টাকা দিয়ে এইচপিভি ডিএনএ টেস্ট জি। সেটা পাবে। তার সাথে একই সাথে আমরা স্তন ক্যান্সার শনাক্তকরণ করে দিচ্ছি। জি। তো প্রতি বছর দেখা যায় এইভাবে আমাদের কাছে প্রায় 1200 থেকে 1400 রোগী জ্বরের মুখ ক্যান্সার এবং স্তন ক্যান্সার শনাক্ত করার জন্য আসে। জি। আবার এদের এই পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা আমাদের যে সিনিয়র স্টাফ নার্সরা থাকেন, তারা এদেরকে কাউন্সিলিং করে দেন যে চাকা থাকলে সে কোথায় যাবে, হুম, হুম। আর চাকা না থাকলে কত বছর পর পর জি। আসবে। মানে রীতিমতো একটা ভালো প্রি কাউন্সিলিং, পোস্ট কাউন্সিলিং, হেলথ এডুকেশন আমাদের ওই রুমটাতে হয়ে থাকে। এখনো আমরা মনে করুন যে কোনো রোগী আমাদের এখান থেকে ফেরত যেতে পারবে না। সে আচ্ছা, যখনই আচ্ছা। আসুক, আমাদের অফিস টাইমে 2:30টা পর্যন্ত আমরা কনস্ট্যান্ট তাকে সব রকমের সেবা এটা তো রাউন্ড দ্য ইয়ার আপনারা করেন। রাউন্ড দ্য ইয়ার। এবং আরেকটা জিনিস সেটা হলো যে মানে আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট যেটা মহাখালীতে, এর বাইরেও ঢাকা মেডিকেল, পিজি বা সরকারি অন্যান্য হসপিটালে হ্যাঁ, সেটা আমি ইনিশিয়ালি বলেছিলাম যে এটা বাংলাদেশ সরকারের একটা প্রকল্প এবং খুবই নামকরা প্রকল্প। এই প্রকল্পের ফলে আমরা কিন্তু আমাদের সাউথ এশিয়ান রিজিয়ন থেকে অনেকখানি এগিয়ে স্তন ক্যান্সার শনাক্ত এবং জরায়ু মুখের ক্যান্সার শনাক্তের কারণে। কারণ আপনার যতগুলি মেডিকেল কলেজ হাসপাতালে আছে সেখানে এটাকে ভিআইএ সেন্টার বলে। ভিআইএ সেন্টার ও স্তন ক্যান্সার নির্ণয় কেন্দ্র আছে এবং বাংলাদেশ সরকারের নিয়ারলি 500 থেকে 600টা পেরিফেরাল সেন্টারে এখন অ্যাভেলেবল। আমাদের ডাক্তার, নার্স, কনসালটেন্ট অ্যাভেলেবল এই কাজটি করার জন্য এবং এটা এখন ডিজিটালি হচ্ছে। আপনি কম্পিউটার অন করলেই স্তন ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার শনাক্তকরণের যে ড্যাশবোর্ডটা আছে গেলেই দেখতে পাবেন যে আমাদের কোন উপজেলায় কতটা হচ্ছে, কোন কমিউনিটি ক্লিনিকে, কোন মেডিকেল কলেজে কতটা, সব কিন্তু প্রতিদিন দেয়া হচ্ছে। আজকে এত রোগী এসেছে, এত পজিটিভ, পুরো ডাটাটা স্ট্যাটিস্টিক্স আছে, খুবই সুন্দর। আরেকটা বিষয় সেটা আপনি বলছিলেন যে 10 টাকার টিকিট যেটা, সেটা অনলাইনেও আমরা ওই সেবাটা নিতে পারি। হ্যাঁ, অনলাইনে 10 টাকার টিকিটটা আমরা নিতে পারি। সেটাই, এটা আসলে যদি আমরা ডিজিটাল হতে চাই, এভাবেই ডিজিটাল হওয়া। এখন আপনার যে টিকিট করার জন্য লাইনে দাঁড়াতে হয়, আমার রোগীদের লাইনে দাঁড়াতে হয় না। কেউ যদি গ্রামে যে কোনো কম্পিউটার অপারেটরকে বলে যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, তখন একটা অপশন ওঠে টিকিট, লাল রঙের। বিকাশে যদি বা যে কোনো রবি বা যে কোনো ইস্যুতে 10 টাকা দিলে ও টিকিটটা প্রিন্ট আউট, ডিজিটাল পেমেন্ট দিলে ওটা করা সম্ভব। তবে এনআইডি মাস্ট, জাতীয় পরিচয়পত্রটি। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য যে আপনার ওই যে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনার এই সেবাটা নেওয়ার কোনো দরকার নেই। আমরা একেবারেই বলে দিই। আর প্রায়োরিটি, যে অনলাইনে টিকিট করবে তাকে প্রায়োরিটি বেসিসে দেখতে হবে। জি। গাইনোকোলজিক্যাল অনকোলজিস্টরা কিভাবে ব্রেস্ট ক্যান্সারের রোগীদের চিকিৎসায় ভূমিকা রাখেন? যেটা প্রথমেই আলোচনা করেছিলাম, যেহেতু এটা একটা স্পেশালিটি, সার্জিক্যাল অনকোলজিস্ট, আমাদের একটা খুবই ভালো ব্রেস্ট ইউনিট আছে, তাদের স্পেশালিস্ট সার্জনরা রয়েছেন, তারা করেন। আমাদের কাজটা হলো শনাক্ত করে দেওয়া। আর যেটা আমি বলেছিলাম যে জেনেটিক কজটা এখন এত বেশি যে আমার একটা ডিম্বাশয়ের ক্যান্সারের রোগী আসলো, তখন আমরা খুবই অ্যালার্ট হয়ে যাই যে এই রোগীর স্তন ক্যান্সারও হতে পারে। এইটার জন্য এই জায়গাটাই আমরা খুব বেশি ভূমিকা রাখি। আর যেটা হলো স্তন ক্যান্সারের রোগীদের যখন ক্যান্সারের ট্রিটমেন্ট হয়ে যায়, তখন তাদের যে ট্রিটমেন্ট রিলেটেড যে অসুবিধাটা, তার কিছু অসুবিধা জরায়ুতে হয়। তাদের ওই যে মেডিসিন, যেমন ট্যামক্সিফেনের জন্য একটা মেডিসিন, ওটার নাম হলো ট্যামক্সিফেন। ওরা অনেকেই ট্যামক্সিফেন 5 বছর 10 বছর নেয়। তার ফলে জরায়ুর ভিতরে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, মানে জরায়ুর ভিতরে যে লাইনিং এপিথেলিয়ামটা, ওটার হাইপারপ্লাসিয়া হয় এবং রোগীরা অনেকেই মাসিকে অনিয়মিত রক্তপাত নিয়ে আসে। তো এই কারণে আমরা ওই পেশেন্টদেরকে বলে দিই যে আপনি তো স্তন ক্যান্সারের রোগী, আপনার এই ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে দেখাবেন। তখন ওরা স্তন ক্যান্সারের যে আমাদের ব্রেস্ট ইউনিট, তারা একটা গাইনোকোলজিক্যাল চেকআপের জন্য আমাদের কাছে পাঠায়। ওই জিনিসটা আমরা খুব কশাসলি করি, কারণ একটা পেশেন্ট একটা ক্যান্সারে আক্রান্ত, সে যেন দ্বিতীয় কোনো ক্যান্সারে আর আক্রান্ত না হয়, এটা হলো আমাদের চাওয়া। কিন্তু খুবই দুর্ভাগ্য যে স্তন ক্যান্সারের রোগীদের ডিম্বাশয়ের ক্যান্সারও হচ্ছে, জরায়ুর ভিতরের ক্যান্সারও হচ্ছে, আবার অনেক সময় সাথে সাথে জরায়ু মুখের ক্যান্সারও হয়ে যায়। যদিও খুবই রেয়ার, কিন্তু হচ্ছে।
আপনি বলছিলেন যে দেশের বাইরে আপনার অনেকবার আপনি গিয়েছেন এবং এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনার কিছু অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাগুলা এবং আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স নাই বাংলাদেশে, দেশের বাইরে উন্নত বিশ্বে যদি আমরা তাকাই সেটা আছে ওদের। আমাদের নাই কেন এবং এটা হলে আমরা কিভাবে উপকৃত হতে পারি এবং কিভাবে এটা গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর একসাথে আমরা এই জায়গাটা তৈরি করতে পারি? আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু জি। প্রশ্নের জন্য না, আমাদের আপামর জনসাধারণের এটা আসলে চাওয়া। জি। আর যেহেতু অনেক সময়ই আমার দেশের বাইরে যাওয়ার সুযোগ এসেছিল, গিয়েছিলাম। যেটা আমি বলি, খুবই ছোট অবস্থায় আমি গেলাম আমার হাসব্যান্ডের সাথে। তখন হঠাৎ দেখলাম আমার নামে চিঠি। তখন চিঠির পরে তখন ডাকলো যে, "তুমি আমাদের স্টুডেন্টের ওয়াইফ, কিন্তু তুমি তো কখনো স্ক্রিনিং করোনি। হুম, হুম। সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং জি। করোনি।" তো একই সাথে যখন আমার ডাক পড়লো, আমি সেখানে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংও করলাম, ব্রেস্ট স্ক্রিনিং হয়ে গেল। এরপরে যেটা আমাকে যে মিডওয়াইফ ছিলেন, উনি আমাকে তথ্য দিলেন যে, এখানকার যে স্টুডেন্ট বা যারা এখানকার স্টেক হোল্ডার আছেন, হয়তো টিচার হতে পারে, যে যেই জি। প্রফেশনেরই হোক, সে যদি তাদের এই গভর্নমেন্টের নিয়মে স্ক্রিনিং এর মধ্যে না আসে, তাহলে দেখা যায় তাকে ওরা সচেতন মনে করে না। তখন তার যে বেতন পাওয়া বা স্কুলে ভালো স্কুলে বাচ্চা ভর্তি করানো, এইগুলিতে তখন তাদেরকে এনকারেজ করা হয় না। বলা হয় যে, তোমার আপনি প্যারেন্টস হিসাবে সচেতন না। জি। তো এই যে একটা অর্গানাইজড স্ক্রিনিং হুম, ওই হুম। দেশে চালু আছে, সেই অর্গানাইজড স্ক্রিনিং চালুর কারণে হুম। প্রতিটা মানুষ সচেতন যে আমাকে ৩ বছর পর হেলথ, আমার যে কমিউনিটি আছে সেই জি। কমিউনিটিতে আমাকে হেলথ ওয়ার্কারের সাথে দেখা করতে হবে, আমাকে কাজ করতে হবে। আর জি। আমার যে স্ক্রিনিংটা করা হলো, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ছিল। জি। তো আমাদের যে বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমানে কিন্তু রোগীদের জন্য অনেক সেবাই ফ্রি দিয়ে যাচ্ছেন। হুম, হুম। কিন্তু সেগুলো কিন্তু কাগজে কলমে আসছেন না। জি। আবার আমাদের কোনো হেলথ ইন্সুরেন্সও নাই। তো আমি বলছি না যে রাতারাতি আমাদের রোগীদের জন্য হেলথ ইন্সুরেন্স তৈরি হয়ে যাবে জি। বা তৈরি করা সম্ভব। কিন্তু এটা পার্শিয়ালি তো সম্ভব। জি। 50%, 70%, মানে 80% ইনিশিয়েটিভটা নেয়া তো দিচ্ছেন। জি, গভর্নমেন্ট তো অলরেডি দিচ্ছেই। জি। একটা গভর্নমেন্ট যদি ৳২,০০০ র আল্ট্রাসোনোগ্রাম ৳২৫০ য় দিচ্ছে, গভর্নমেন্ট কি সাপোর্ট দিচ্ছে হুম, না? হুম। অবশ্যই, অবশ্যই অনেক দিচ্ছে। বেশি। একটা জি। সিটি স্ক্যান বাইরে যখন ১৫,০০০ এ হচ্ছে, হুম, হুম। গভর্নমেন্ট যদি ৳৫,০০০ য় দিচ্ছে, সেটাও তো দিচ্ছে। জি। এইগুলি গভর্নমেন্ট যদি চান, পলিসি মেকাররা যদি সাথে আসেন, আমার মনে হয় এটা খুব সুন্দরভাবে আমাদের একটা খুবই ভালো একটা হেলথ ইন্সুরেন্স হয়ে যায়। এবং তখন একজন, যদি আপনি মনে করেন, একজন রিক্সা চালক প্রতি মাসে খুব বেশি পারল না, সে ৳১০০ জমা দিল জি। ইন্সুরেন্সের জন্য। কিন্তু বছর শেষে বা দিন শেষে যে সেবাটা সে পাবে এবং সে এটার জন্য খুবই অনার্ড ফিল করে সে সেই চিকিৎসা সেবাটা পাবে। জি। তো এটা আমি মনে করি যে আমার দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন মন্ত্রণালয় পর্যায়ে যারা আছেন বা যারা অর্থ মন্ত্রণালয়ে আছেন, হুম, হুম। যারা স্ট্যাটিস্টিশিয়ান আছেন, জি। সবাই মিলে ইকোনমিক্স সব মিলে, যারা হেলথ ডিসিশন ইকোনমিক্স এর মেকার আছে, সবাই পলিসি মেকার ডিসিশন আছে। মেকার জি। সবাই মিলে একসাথে বসলে, সাথে আমাদের এটা ডক্টরদেরকে যদি ইনক্লুড জি। করে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা সম্ভব। খুব বেশি এটা না। আসলে সদিচ্ছা এবং আসলে ইনিশিয়েটিভটা আসলে জটিল কিছু না। এত না, কিছু হচ্ছে জটিল সো কিছু এটা না। জি। আপনি 100% না দেন। হুম, হুম। 25, 30, 40 জি। অলরেডি দিচ্ছেন। জি, জি। কিন্তু সেটা কাউন্টেবল না। হুম, হুম। এখন যদি এটা কাউন্টেবল করা মানে যায়, প্রপার ওয়েতে যদি আমরা হ্যাঁ, বিষয়টা নিয়ে আসি নিয়ে সামনে। আসি, জি। যেটা আমি বললাম যে একজন সিএনজি চালকও আপনাকে ৳৫০ মাসে দিতে পারবে। জি। কিন্তু বছরের শেষে ওই টাকা দিয়ে, তার টাকা দিয়ে তার টাকা দিয়ে তাকে তার সাহায্য ট্রিটমেন্টটা করা হচ্ছে। যাচ্ছে। জি। কিন্তু গভর্নমেন্ট আবার নিজে পাওয়ারফুল হবে গভর্নমেন্ট। জি, জি। গভর্নমেন্ট তাকে ফিন্যান্স তখন অনেক জি। রিচ হবে। জি। প্রায়শই লক্ষ্য করি যে আমাদের যে সচেতনতামূলক যে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, সেমিনার, সভা, সিম্পোজিয়াম যেগুলো খেয়াল করি, এটা খুবই সত্যি কথা। তেতো হলেও সত্য। সেটা হচ্ছে যে সব শহরকেন্দ্রিক এবং পার্টিকুলার কর্পোরেট হাউসগুলাতে যে সচেতনতাটা লাগে বিশেষ করে আমাদের প্রান্তিক পর্যায়ে, যেটা আমরা আসলে এখনো ওইভাবে পৌঁছাতে পারিনি। ওই জায়গাটায় পৌঁছানোর জন্য কি পরিমাণ কার্যকরী ভূমিকা রাখতে পারে আমাদের এন্ড থেকে, আপনাদের এন্ড থেকে বা গভর্নমেন্টের এন্ড থেকে বা যারা মিডিয়ায় কাজ করছে তাদের? এই কম্পোজিট ইনিশিয়েটিভটা কিভাবে হতে পারে আপনার দৃষ্টিতে? আসলে সেটা, যেটা কম্পোজিট হতে হলে তো আপনার মিডিয়া পার্সোনাল যারা বিশেষজ্ঞ ডাক্তার যারা, জি। তার সাথে আপনি চাচ্ছেন পেরিফেরিতে, মানে গ্রামে গঞ্জে এটা জি, পৌঁছে জি, জি। দিতে। তো গ্রামে গঞ্জে প্রতিটা গ্রাম উপজেলা ভিত্তিক। জি। এট লিস্ট আপনি যদি সেখানকার উপজেলা চেয়ারম্যান, তার সাথে যদি হুম, হুম। মহিলা কমিশনার যারা থাকে, জি। তাদেরকে একটু এড করা যায়, তাহলে কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়মে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। জি। আর যেটা আপনি বললেন যে আসলে শহর কেন্দ্রিক কোনো কিছু হলে আমরা কিন্তু
কখনোই ডেভেলপড হতে পারবো না, এটা কখনোই সম্ভব না। কারণ আমি আপনাকে যেটা বললাম যে আমরা 110 নাম্বার রুমে স্ক্রিনিং করছি, তারপরেও আমরা মাসে কি করি 3টা থেকে 4টা ক্যাম্প করি পেরিফেরিতে। যেমন বেশি দূরে যদি না যেতে পারি কড়াইল বস্তিতে চলে গেলাম, হ্যাঁ বেশি দূরে যদি যেতে ইচ্ছা করলো রামুতে চলে গেলাম, হিলে এরিয়াতে। সেখানে দেখা গেল কি একদিনে আমরা 60-65 জন রোগী দেখলাম, পরের দিনও তা দেখলাম। তাতে দেখা গেল কি আমি ঢাকাতে 1 মাসে যে পজিটিভ কেস পাইনি, সেই রামুতে আমি 2 দিনে সেই পজিটিভ কেস পেয়ে গেলাম। ব্রেস্ট পেলাম, জরায়ুর মুখের ক্যান্সার পেলাম, তারপরে আমি ডিম্বাশয়ের ক্যান্সার পেলাম। আমরা আমাদের এন্ড থেকে ধরেন বাংলাদেশ প্রতিদিন বা আমরা নারী, এই যে আমাদের যৌথ প্রয়াস, যেটা আমরা কিন্তু আমাদেরও কোনো কিন্তু ফাইন্যান্স নাই, আমাদের কিন্তু কোনো অর্থ নাই, স্পন্সর নাই। সো আমরাও কিন্তু ছোট ছোট করে, আপনার ভালো লাগবে এখন, সেটা হচ্ছে আমরা প্রান্তিক পর্যায়ে কিন্তু আমরা এরকম ছোট ছোট ক্যাম্প করার চেষ্টা করছি। এবং এই মাসে, এই অক্টোবর মাসটাকে কেন্দ্র করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা বাংলাদেশের মোটামুটি 17টা জেলায় কমপক্ষে 50টা এরকম ক্যাম্প, সেমিনার, সিম্পোজিয়াম করতে যাচ্ছি। খুবই ভালো ইনিশিয়েটিভ, খুবই ভালো। আমার খুব ভালো লাগলো। আসলে সবাই মিলে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করি, তাহলে এই মহামারী রোগ আসলে দূর করা সম্ভব না। সব লেভেল থেকে পার্টিসিপেশন লাগবে। জি। ব্রেস্ট ক্যান্সার নিয়ে নারীরা সাধারণত কোন ভুল ধারণার শিকার হন? কিছু তাদের চিন্তা ভাবনা থাকে যে আমার বাচ্চাকে আমি ব্রেস্ট ফিড দিচ্ছি, এতে আমার যেটা হয় কি ব্রেস্ট ফিডিং আমরা বলি ক্যান্সার কম হয়, কিন্তু তাদের ধারণা ব্রেস্ট ফিডিং এর ফলে তাদের হয়তো কসমেটিক পারপাসটা ভালো হচ্ছে না। সেই কসমেটিক চিন্তা করে অনেকেই কিন্তু হায়ার লেভেল এবং লোয়ার লেভেল 2 ক্লাসে কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিড করে না। আবার অনেক সময় হলো কি তারা ভাবে যে ক্যান্সার তো ক্যান্সার, ক্যান্সার হলে আমার ব্যথা হবে। তো এই যে একটা ভুল ধারণা, আসলে যখন ম্যাস্টালজিয়া বা ব্যথা হয় তখন কিন্তু ক্যান্সারের সংখ্যা বেশি না। যখন ব্যথাহীন মানে একদম লক্ষণহীন ভাবে যেটা হয়, চাকা হয়, সেটা কিন্তু ক্যান্সার। সেই জায়গায় এসে তারা কিন্তু কোনো যদি চাকা পড়ে মনে করে কি যে না এটা আমার ফোড়া হয়েছে, বা না আমার বাচ্চা দুধ খায়নি তো তাই দুধ জমে এটা হয়েছে, চাকা হয়েছে। সে কিন্তু তখনও এই কঠিন রোগের চিন্তাটা তার মাথায় আসে না। অথচ ব্রেস্টে ব্যথা হলে কিন্তু ডাক্তার কাছে চলে আসে। এই 2 এক্সট্রিম একেবারে যখন চাকা হয়ে যায় তারপরও ভালোভাবে ভাবে না যে এটা ক্যান্সার হতে পারে। এইটাই একটা বিরাট ভুল ধারণা। চাকা হলেও বসে বসে এটা পালে অনেক দিন পরে আসে। অথবা টোটকা করে হোমিওপ্যাথির কাছে যাবে, চুন লাগাবে, ইয়ে লাগাবে, তারপরে একেবারে যখন পোকা মাকড় ধরে দুর্গন্ধ হয়ে যায় সর্বশেষ যখন স্টেজে আসে তখন চলে আসে। কারণ এটার জন্য ধরেন আপনার ভুল ধারণা যেটা, সেটা আপনি দূর করতে পারবেন না রাতারাতি। ওরা প্রথমে গিয়েই হোমিওপ্যাথের কাছে যায় এবং হোমিওপ্যাথ বলে আমার কাছে এসছেন আপনি ভালো হয়ে যাবেন। এই ভালো করতে গিয়ে রোগীর অনেক দেরি হয়ে যায়। এই শনাক্তকরণটা দেরি হওয়ার এটাও কিন্তু একটা কারণ। অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আমরা জানি, এবং এই যে আমরা বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারী থেকে যে জয়েন্টলি আমরা যে ইনিশিয়েটিভটা নিয়ে কাজ করছি, এবং আমাদের দর্শক শ্রোতা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা শুনছেন, বিশেষ করে আপনার তাদের উদ্দেশ্যে কোনো বিশেষ বার্তা এই সচেতনতা মাসটাকে নিয়ে, ব্রেস্ট ক্যান্সার নিয়ে? অবশ্যই এই মাসে সবার কাছে আমার একটাই কথা, সুস্থ নারী যারা ভায়া প্যাপস ডিএনএ এবং স্তন পরীক্ষা করবে তারা। আর আমরা যেভাবে যে তথ্যগুলো দিয়ে থাকি সেই শিখ একইভাবে একই রকমে প্রতি মাসে যেন অন্তত 31 সপ্তাহে একটা বারের জন্য হলো যেন স্তন পরীক্ষা করে, আর 3 থেকে 5 বছর পর একবার করে জরায়ুর মুখ পরীক্ষা করে। যদিও স্তন ক্যান্সার সচেতনতার মাস, তারপরেও আমাদের নারীদের যেহেতু ক্যান্সার, সেই জন্য আমি একটু বললাম যে একসাথে স্তনের পাশাপাশি যেন জরায়ু মুখের ক্যান্সারটাও প্রতিরোধে আমরা যেন একটু সচেতন হই। আর বাংলাদেশ প্রতিদিনকে অবশ্যই ধন্যবাদ। এবং এই রকম কাজ আমি মনে করি না শুধু অক্টোবর মাসে চলবে, সারা বছর জুড়ে যেন এই কাজটা চলে। আমরা আমাদের মা বোনদেরকে যেন সচেতন করতে পারি, অন্তত খুব অতি সত্বর যেন আমরা আর্লি ডিটেকশন, যে রোগ নির্ণয়টা করতে পারি, এটা যেন করতে পারি। এটাই আমার কাছে চাওয়া, যে নারীর মৃত্যু যেন আর ব্রেস্ট ক্যান্সারে না হয়, তারা যেন অন্তত শনাক্তকরণ করে ভালো থাকতে পারে। তারপরেও আমি একটু আশার বাণী বলি, ব্রেস্ট ক্যান্সার এরকম একটা ক্যান্সার, এই রোগে রোগীরা সুস্থ হয়ে যায়, একেবারেই কিউরেবল ক্যান্সার। চিকিৎসায় স্তন ক্যান্সার সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে, যে আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং যে সময় আপনি দিলেন আমাদেরকে। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, শুনলেন, তারা অবশ্যই উপকৃত হবেন। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ। জি, ভালো থাকবেন।
প্রিয় দর্শক, মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য। তাই নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করি। আমাদের জীবন হোক স্বাস্থ্য, আশা ও স্বপ্নে আলোকিত। বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায়, নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে। সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।